ওয়েলকাম এভরিওয়ান। আমি রাকেশ দা তোমাদের সামনে আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেমিস্টার 4 2026 তাদের জন্য ইতিহাস বিষয় নিয়ে আমি সাজেশন নিয়ে তোমাদের জন্য উপস্থিত হয়েছি। উচ্চ মাধ্যমিক তোমরা জানো সেমিস্টার সিস্টেম। এই সেমিস্টার সিস্টেমের জাতাকলে পড়ে, আমি বলবো জাতাকলে পড়ে আজকে শিক্ষার্থীরা পুরো ওলটপালট হয়ে গেছে। সিস্টেম নেই, কিচ্ছু নেই, বোঝেনি এখনো কিছু। ফার্স্ট টাইম তারা এইচএস পরীক্ষা দিচ্ছে। তোমরা কিছুদিন আগে সেমিস্টার 3 তোমাদের রেজাল্ট আউট হয়েছে। তোমরা সেমিস্টার 4 এর জন্য প্রিপারেশন নিচ্ছ। নেওয়া শুরুর আগে মাস্টারমশাইরা সবাই বলতে চাইছে যে তোমাদের পরীক্ষা চলে এসেছে। হ্যাঁ, বুঝে উঠতে পারছে না বাচ্চারা, শিক্ষার্থীরা বুঝতে পারছে না যে কবে আমরা পড়াশোনা করব, কবে প্রিপারেশন নেবো, কবে পরীক্ষা দেবো। বলছে এর মধ্যে তোমাদের এইচএস পরীক্ষা চলে এসেছে। তাহলে এই যে আমাদের এত শর্ট টাইম, আমাদের সেই শর্ট টাইমের জন্য সামনে 2 মাস পরেই তোমাদের পরীক্ষা। আমি তোমাদের যতটা উপকার করা যায়, যতটা তোমাদের জন্য কাজ করা যায় আমি কাজ করছি। বাড়িতে প্রতিনিয়ত প্র্যাকটিস করছি কি করলে তোমাদের কোন প্রশ্নগুলো আসবে, কোনগুলো তোমাদের কমনযোগ্য, কোন প্রশ্নগুলো তোমরা লিখতে পারবে। আবার টাইমটাও শর্ট, 2 ঘন্টা। 40 নম্বরে পরীক্ষা দেবে 2 ঘন্টা এবং সবই ব্রড কোশ্চেন। ইম্পসিবল। আমার কাছে মনে হয় না এটা খুব সুন্দরভাবে সবটা ডেকোরেশন করা যায়। অনেক পরিশ্রম, হার্ড পরিশ্রম ছাড়া এটা এই জায়গাটায় আসা যাবে না। তো আমি সেই পরিশ্রমের জন্য তোমাদের পাশে রয়েছি। তোমরা প্রতিনিয়ত পরিশ্রম করছো যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়, তার জন্য আমি কাজ করছি। তো শুরুতেই আসি আমি আমাদের কোশ্চেন প্যাটার্নে। সেই কোশ্চেন প্যাটার্ন বলছে, আমাদের মডেল কোশ্চেনে বলছে আমাদের কি না 3 গুণ 4, 4 গুণ 5, 8 গুণ 1। এই যে 8 নম্বরের কোশ্চেন কটা আসবে পরীক্ষায়? একটা। সিলেবাস কি আছে না, সিলেবাস রয়েছে ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6। তাহলে 3, 4, 5 এবং 6, তাহলে এই যে 4টে পার্ট রয়েছে তোমাদের। তাহলে এই 4টে পার্টের মধ্যে তোমাদের দেখা যাচ্ছে যে কোন একটা পার্ট থেকে 8 নম্বরের কোশ্চেন আসবে। কোন একটা পার্ট মানে ইউনিট 4 থেকে আসবে তোমাদের 8 নম্বরের প্রশ্ন। তাহলে এটা আমাদের প্রথম ক্লারিফাই হয়ে গেল। এখন এসো 8 নম্বরের প্রশ্ন কোনটা সাজেশন, কোনটা আসবে তোমরা এবার চক আউট করে রেখেছি, বোর্ডের দিকে তাকাও। এখানে বলছে এই যে 8 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন তাহলে কটা লিখতে হবে পরীক্ষায়? একটা। ভালো করে ব্রেনে নাও, এখন থেকে প্রিপারেশন করো, তোমাদের রেজাল্ট তোমরা তৈরি করে নেবে, আমার লাগবে না। তোমাদের পড়াশোনা তোমাদের, তোমাদের রেজাল্ট তোমাদের, আমি কিছু নই। তাহলে 8 গুণ 1, 8 নম্বরের প্রশ্নে একটা লিখতে হবে। আমার প্রশ্ন এখানটাতে আমি একদম শর্ট আউট করে রেখেছি। সেই শর্ট আউটের মধ্যে তোমরা খেয়াল করবে আলিগড় আন্দোলন বলতে কি বোঝো এবং আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো। আমার এই জায়গাটা একটু লাইটিং প্রবলেম হয়েছে, তোমরা খেয়াল করে নিও, এটা আলিগড় আন্দোলন। তাহলে আলিগড় আন্দোলন বলতে কি বোঝো এবং এতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা। অ্যাংলো ওরিয়েন্টাল সোসাইটির প্রতিষ্ঠাতা, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সায়েন্টিফিক সোসাইটির প্রতিষ্ঠাতা, সেই আলিগড় মুসলিম সমাজের ত্রাণকর্তা সৈয়দ আহমেদ খান, তিনি কি প্রচেষ্টা করেছিলেন, কার্যাবলী করেছিলেন, কিভাবে তিনি কাজটা করেছিলেন, রোল প্লে খুব ভালো করে করবে। এরপর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি লেখো। এই যে জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল না 1885 সালে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে হিউন ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে। এই যে তত্ত্বগুলো আছে তোমরা এই তত্ত্বের উপরে বেস করে এখানটাতে তোমরা নোট বই দেখবে, বা তোমাদের জন্য আমি আলাদা একটা ভিডিও আনবো এই বড় প্রশ্ন উত্তরগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। 1885 থেকে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী। তাহলে 1905 বঙ্গভঙ্গ আন্দোলনে তোমরা জানো জাতীয় কংগ্রেসের ডিভিশন ঘটেছিল 1907 সুরাট অধিবেশনের মধ্য দিয়ে। আমি ব্যাখ্যায় আসছি না, আমি সাজেশনে আসছি। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পটভূমি আলোচনা করো। মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি চম্পারণ, খেদা, আহমেদাবাদ এই 3টে সত্যাগ্রহের মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে তার উত্থান ঘটেছিল। দ্য কিংডম গট উইদিন ইউ, রাস্কিন বন্ডের লেখা, কিংবা তিনি দ্য লাস্ট সাপার, বেদ বেদান্ত, কোরআন পুরাণ, রামায়ণ মহাভারত, গ্রন্থ সাহেব, জেন্দাবেস্তা, ত্রিপিটক, জৈন ভাগবত সূত্র, কোন গ্রন্থ তিনি পাঠ করেননি? এই সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য তিনি সম্যক ধারণা নিয়েছিলেন। সেই ধারণা নেওয়া একজন ব্যক্তি, একজন সেই ব্যক্তিত্বের ক্ষেত্রে অনন্য ব্যক্তি মোহনদাস করমচাঁদ গান্ধী, তার উত্থানের পটভূমি। জাতীয় অহিংস অসহযোগ আন্দোলন, নন কোঅপারেট মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন। আবার বলি, এই নন কোঅপারেট মুভমেন্ট এবং সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, অহিংস অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন, এর কারণ এবং তার ফলাফল। কারণ ফলাফল মানে পটভূমি এবং তার রেজাল্ট।
প্রভাব কি হয়েছিল, গুরুত্ব কি হয়েছিল। নৌ বিদ্রোহ 1946, তাহলে 1946 18 থেকে 21শে ফেব্রুয়ারি এটা হয়েছিল কোথায়? বোম্বাইতে শুরু হয়েছিল তলোয়ার জাহাজে রেডিও অপারেটর বলাই দত্তের নেতৃত্বে। আমি ব্যাখ্যাতে আসিনি, ব্যাখ্যা পরের দিন হবে, পরের ক্লাসগুলোতে আমি এক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তার ব্যাখ্যা আমি করব। তাহলে নৌবিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব লেখো। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আইএনএ, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আইএনএ, এক বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশাল বিশাল, নো ডাউট, কোনো কথা হবে না। এবং আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই সুভাষচন্দ্র বোসের সম্পর্কে যত কম বলা যায়, হ্যাঁ মানে যতই বলি না কেন শেষ হবে না। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ, যিনি মাধ্যমিকে প্রথম হয়েছিলেন, আইসিএস পরীক্ষায় র্যাঙ্ক করা একজন, তাহলে তার মেধা এবং তিনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, সেখানকার তিনি মানে উচ্চ পদস্থ কর্মচারী, এবং তার উচ্চ বেতন ছিল, সেগুলোকে তিনি পরিত্যাগ করে ভারত মাতার মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামে যার অবদান ভোলার নেই। সেই নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আইএনএ এর ভূমিকা, এবং 1947 সালে যখন আমরা ইন্ডিয়াটাকে ডিভিশন করলাম, ভাগ করলাম, ভারতবর্ষটাকে ভাগ করলাম, আমরা পাক রাষ্ট্রের জন্ম দিলাম, আমরা ভারতবর্ষের জন্ম দিলাম, তখন কিন্তু বাংলাদেশ জন্ম হয়নি, 71-এ বাংলাদেশ জন্ম, এটা মনে রেখে দিও। তখন পাকিস্তানের দুটো ভাগ, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। আজকে যেটা পূর্ব পাকিস্তান, যেটাকে আমরা পূর্ববঙ্গ বলি, যেটা নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী, পাবনা, যশোর, শ্রীহট্ট, হ্যাঁ, কুষ্টিয়া, এই যে অঞ্চলটা বলি, যেটা আজকে বাংলাদেশ বলে থাকি, তো বাংলাদেশ এখন পাকিস্তানের অংশ ছিল একটা সময়। আমি ব্যাখ্যাতে আসছি না, পরে বলবো। তাহলে এই ভারত বিভাজন কি অনিবার্য ছিল? এই পার্ট। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে 8টা কোশ্চেন, এর কি আমাদের পড়তে হবে? না, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দুটো প্রশ্ন আসবে এখান থেকে। কি কি প্রশ্ন আসবে? কখনো কখনো এটা মডেল কোশ্চেন হিসেবে দেখাচ্ছে 3টে কোশ্চেন। 3টে কোশ্চেন আসলে তো লাজবাব, 2টো কোশ্চেন আসলেও তো কোনো ব্যাপারই নেই। তাহলে এখানকার প্রশ্ন হিসাবে তোমাদের, তাহলে আমি এখন কমনের পার্টটা যদি আমি আলোচনা করি, কোন পার্টটা তোমাদের পরীক্ষায় আসছে? তোমাদের জন্য নৌবিদ্রোহ, দিস ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল কোশ্চেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, মোস্ট ভ্যালুয়েবল কোশ্চেন। এই দুটো কোশ্চেন তোমাদের জন্য ভিভিআই প্রশ্ন। আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার ধারণা রয়েছে এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা এইচএস প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আবার বলি, আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খান, নৌবিদ্রোহ, নেতাজি সুভাষচন্দ্র বোস, তোমরা এই পাঠের উপরে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। কি বলেছি বুঝতে পেরেছ? তাহলে এই প্রশ্নগুলোর উপর তোমরা জোর দাও, নোটগুলোর উপরে জোর দাও, এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মডেল হিসাবে লিখে বারংবার মুখস্থ করে প্র্যাকটিস করো। সময় 2 ঘন্টা, উত্তর কমপ্লিট করতে পারবে না কিন্তু। আমি 4-এর কোশ্চেন সাজেশন নিয়ে আসবো। তোমরা দেখতে পাচ্ছ 4-এর কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ 3-এর কোশ্চেন আছে। তো 3-এর কোশ্চেন, 4-এর কোশ্চেন যেগুলো আসতে পারে, আমি তোমাদের সাজেশন নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো। যদি আমার ক্লাস ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করো, তোমরা লাইক করো এবং কমেন্ট করো। তোমাদের আরো যা যা ডিমান্ড আছে তোমরা জানিও, আর পাশে থেকো সর্বোপরি। এইচএস পরীক্ষা না মেটা পর্যন্ত পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আবার দেখা হচ্ছে।